যাই হোক, আমরা একটা শেষ করে ফেলেছি, এবার আরেকটা দেখি। এবার আমরা আরেকটা অঙ্ক দেখছি যে এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে ভাগশেষ থাকবে না। না, অঙ্ক কি বলছে যে এত এতকে ভাগ করলে ভাগশেষ থাকবে না। এই টাইপের অঙ্ক আমরা জানি ভাগশেষ টাইপের যেটা হয় 3 দিয়ে কখন ভাগ যায়, 4 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, 9 দিয়ে কখন কখন ভাগ যায়, এটা জানলে আমাদের হয়ে যাবে। দেখো আমাদের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, এখানে কি 9 দিয়ে ভাগ যাবে কি 57কে, ভাগশেষ থাকবে না। 9 কি যায় ভাগ, 9 দিয়ে ভাগ যেতে গেলে কি হয়, এই দুটার যোগফল কি হতে হবে, 9 দিয়ে বিভাজ্য হতে হবে। 7 আর 5 কত, 12, 9 দিয়ে বিভাজ্য হবে না, তাহলে দেখেন এটা বাদ, এটা বাদ। তারপরে এটা তো বাদ চলে গেল, 7 7 7 49, 27 56, এটাও বাদ। ঠিক আছে না, 5 5 দিয়ে তো যাবেই না, এটা বাদ। তার মানে এটা হবে কি উত্তর। এটা বুঝতে পেরেছি না, বিষয় একেবারে ক্লিয়ার। 9 দিয়ে এটাকে ভাগ যায় না, 7 দিয়ে এটাকে যায় না, প্রথমটাতে দিয়ে দেখি, তারপরে কি 5 দিয়েও যায় না, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে সবগুলোকে এখন যাবে। কারণ কি 5 আর 7 যোগ করলে 7 5 12, 9 যোগ 3 সমান সমান কত, 9 3 12, আর এখানে কত 1 যোগ 8 যোগ 3 8 আর 1 9, 9 3 12, অর্থাৎ 3 এই 12কে যাবে, এই 12কে যাবে, এই 12কে যাবে, অর্থাৎ 3 দিয়ে সবগুলোকে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা পরেরটা দেখি। আপনারা অঙ্ক তো বুঝতে পারছেন না, একটু কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যে 11টি অঙ্ক দেখাইলাম, এই 11টি অঙ্ক কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন না, আশা করি বুঝতে পেরেছেন। ডান, সিন্ধু দাস বলেছে ডান স্যার। এখনো এখানে সি তো সর্বর্ণ, সি কে তো সর্বর্ণ বলেই নাই ভাইয়া, সি কে সর্বর্ণ বলবো কেন, সি কে তো সর্বর্ণ বলি নাই, আই আর ডাবলই ছিল, ওখানে সি ছিল কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখেন, যেহেতু ওই পর্ব শেষ হয়ে গেছে, পরে দেখেন 36টি ব্যাগের দাম 1800 টাকা হলে 500 টাকায় ওই রূপ কয়টি ব্যাগ পাওয়া যাবে। দেখেন 36টার দাম কত, 1800, তার মানে একটার দাম 50 টাকা না, এই যে 36টার দাম কত 1800, অর্থাৎ একটার দাম কত হবে, একটা 50 টাকা, তার মানে 500 টাকা ওইরূপ কয়টা ব্যাগ পাওয়া যাবে, তাহলে 50 50 সাথে কত 10 গুণ করলে কত হয় 500 না। অঙ্ক বুঝতে পেরেছেন এটা? দেখেন 36টি ব্যাগের দাম 1800 টাকা হলে, অর্থাৎ একটা ব্যাগের দাম কত 50 টাকা, 1836 অর্ধেক কি 18 না, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা একটা ব্যাগের দাম পাই। একটা ব্যাগের দাম যদি কত টাকা হয়, একটা ব্যাগের দাম কত টাকা 50 টাকা পাইলাম আমরা, তাহলে 500 টাকা কয়টা ব্যাগ পাওয়া যাবে, তাহলে 50 দিয়ে এটাকে ভাগ করেন তাও হবে, শূন্য শূন্য কেটে গেল, 5 10 50। বুঝতে পেরেছি না, বুঝতে পারলে এটা লিখেন, ডান লিখে দেন। তাহলে আমরা পরেরটাই দেখি, এটা শেষ হয়ে গেছে। এইখানে বলছে যে একটি 10টি সংখ্যার যোগফল 462, কি 10টার যোগফল। আমরা গড়ের ক্ষেত্রে জানি কি, যে গড়ের ক্ষেত্রে হচ্ছে যে যত সমষ্টি হবে তাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পেয়ে যায়। তাহলে দেখেন এদের প্রথম 4টির গড় কত 52, আর শেষ 5টির গড় কত 38, তাহলে 4 আর 5 কত হলো 9, তাহলে এটার সাথে এটা গুণ করেন, তাহলে 4টার মোট সমষ্টি পাচ্ছেন, আর 5 দিয়ে 38কে গুণ করেন, তাহলে সমষ্টি পাচ্ছেন। তাহলে কি করবো আমরা এখানে, সংক্ষেপে বলে একেবারে সংক্ষেপে, এটা আর এটা, এটার এটা গুণ, আর এটা আর এটা গুণ, তাই না, গুণ করে এই দুটো যোগ করব। তার মানে 10টা এটা 462 বিয়োগ 5 গুণ 38 বিয়োগ কত 4 গুণ 52, এটা বিয়োগ করার পরে যে উত্তর সেটাই উত্তর, এখানে যেটা হবে সেটা উত্তর। কত উত্তর আমার শিওর জানা নেই, দেখলে পারবো আর কি, 64। তাহলে বাকিটা হচ্ছে 64, এটা হয়ে গেছে। আমরা কি জানি যে অনুপাতটা কি, যেহেতু এখানে অনেকগুলো অপশন আছে আমরা সবগুলাই বলবো। অনুপাত হচ্ছে যে একই জাতীয়, বলে রাখি, একই জাতীয় দুটি রাশির একটির সাথে আরেকটির তুলনা করা হয়, একটির সাথে আরেকটির হয়তো কত অংশ তুলনা করা হয় বা কত গুণ তুলনা করা হয়। কি করা হয় অনুপাত দ্বারা, কত অংশ বা কত গুণ তুলনা করা হয়, সেটা হচ্ছে ভগ্নাংশ বা অনুপাত। যেটাই ভগ্নাংশ সেটাই অনুপাত, যেটাই ভগ্নাংশ সেটাই কি, যাই ভগ্নাংশ তাই অনুপাত, তাই শতকরা না, বা তাই দশমিক। এই দশমিক লিখে দিই, আপনারা যদিও জানেন দশমিক, দশমিক
তারপরে কি অনুপাত, অনুপাত, তারপরে কি ভগ্নাংশ, তারপরে শতকরা। এগুলো একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ, এগুলো একটার সাথে কি আরেকটা ইন্টারচেঞ্জ, একই রকম সব এগুলা। তাহলে ভগ্নাংশ হচ্ছে কি, যে দুইটি সংখ্যার পূর্ণ সংখ্যার অনুপাত, সেটাই ভগ্নাংশ। যেমন 2/3 যদি সত্য হয়, প্রকৃত হয়, সেটা হচ্ছে প্রকৃত। আর যদি মিথ্যা হয় অর্থাৎ অপ্রকৃত হয়, যেমন 3-এ 2 পাওয়া সম্ভব বাট 2-এ 3 পাওয়া সম্ভব না, সেটা হচ্ছে অপ্রকৃত বা মিশ্র। আর জোড় সংখ্যা কি, জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে কি জোড় সংখ্যা। মৌলিক সংখ্যা কি, আমরা তো জানি যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কি, শূন্য সহ সকল অখণ্ড ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পরেরটা দেখি আমরা, এটা বুঝতে পেরেছি আমরা। 1 মিটার সমান কত ইঞ্চি, এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে বড়টা প্রথমে থাকবে। অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারেন, 37, 39, আবার 39, 37। মনে রাখার বুদ্ধি মনে করবেন যে কি প্রথমটা মানে এটা বড় হবে, অবশ্যই 37 হবে না, কি হবে 39 হবে। দেখেন এখানে কি বলছে, যখন এ ধরনের অঙ্ক আসে না তখন আমরা অঙ্কটা আমরা আগে পড়ি। কি বলছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য হবে। এটা দ্বারা বিভাজ্য হতে গেলে যখন কোন একটা সংখ্যা বিভাজ্য হয় অপর একটি সংখ্যা, তখন করতে হয় লসাগু। আর অপর একটি সংখ্যা দিয়ে যখন এগুলা বিভাজ্য হবে তখন করতে হবে গসাগু। কি বললাম, এগুলা দিয়ে যদি ভিন্ন একটি সংখ্যাকে ভাগ করি, ভাগশেষ যদি না থাকে তখন করি লসাগু। আর যদি ভিন্ন একটি সংখ্যা দিয়ে এগুলাকে ভাগ করি তখন কি করব, লসাগু, সরি হ্যাঁ এর গসাগু। এগুলা দিয়ে অন্য সংখ্যাকে ভাগ করলে লসাগু, আর অন্য সংখ্যা দিয়ে এইগুলোকে ভাগ করলে গসাগু। তার মানে এটা লসাগু করবো, লসাগু যেটা করবো সেটা উত্তর। 25 দিয়ে এটাকে যাচ্ছে, 15 দিয়ে যাচ্ছে, বাট 9 দিয়ে যাচ্ছে না। আবার তারপর এটা 25, 225, 15, 15, 225, তার মানে 9 দিয়ে ভাগ যাবে, এটাকে 9 দিয়েও ভাগ যাবে, এই কারণে এটা উত্তর। কি কারণে 9 দিয়ে ভাগ যায়, এই যে বুঝতেই পারছেন, এত দ্বারা নিঃশেষে বিভাজ্য। জাস্ট এটা দেখেন তাহলে। এখানে এই যে 3 দিয়ে ভাগ করলে এটা, তারপরে 5 দিয়ে, অর্থাৎ এটা পাচ্ছি গিয়ে 3 স্কয়ার আর 5 স্কয়ার, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি এটা হবে। এটা আমার মনে হয় যে বলার আর কিছুই নাই। আমি যেহেতু বললামই যে যখন ভিন্ন কোনো সংখ্যাকে এটা দিয়ে এই 3টা দিয়ে ভাগ করব তখন লসাগু, জাস্ট লসাগু করবেন, উত্তর হয়ে যাবে। এত ডিটেলস আলোচনা করার সময় আজকে নাই। এবার একটা অঙ্ক পাইছি আমরা, দেখেন এই অঙ্কটা দেখেন, অঙ্কটা একটু পড়েন। বলছে যে এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 আর 6 এগুলা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এমন একটা সংখ্যা যোগ করব যেটা যোগ করলে এটার সঙ্গে নিঃশেষে বিভাজ্য হয়। এখন এটা দেখেই তো মাথা নষ্ট হয়ে যেতে পারে যে এত বড় একটা সংখ্যা দিয়ে আছে, এর সাথে আবার এগুলা যোগ করব, যোগ করার পরে আবার করব। তো এই ধরনের অঙ্ক যখন থাকবে তাহলে কি করবেন, আপনি এটার সাথে যোগ করে দিবেন, এগুলো যোগ করবেন। সব যোগ করার দরকার নাই, জাস্ট লাস্ট অঙ্কটা যোগ করবো আমরা। কোনটা যোগ করব, লাস্টের সাথে লাস্টেরটা যোগ করব, এটা আর এটা, এটা, এটা আর এটা, এগুলো যোগ করে দেখবো আর কি। তাহলে 9 আর 9 যোগ করলে কত হচ্ছে, 18। এখন দেখেন শেষে যদি 18 থাকে, অর্থাৎ 8 থাকে, শেষে কত পাইলাম আমরা, 18 পাইলাম, মানে 8 পাইলাম, শেষ অঙ্ক 8 পাইলাম। 8 জীবনও 5 দিয়ে ভাগ যাবে না, যাবে না, যাবে না। আপনি বলেন 8 কি 5 দিয়ে ভাগ যায়, যাবে না, তার মানে এটা বাদ। 7 যোগ করেন 9 এর সাথে, 9 এর সাথে কত হচ্ছে 16, শেষ সংখ্যা কত হয় 6, যা 5 দিয়ে বিভাজ্য নয়, তার মানে এটা বাদ। এরপরে দেখেন 25 যোগ করেন, তাহলে 5, 9 এর 5 কত হয় 14, তার মানে কত লাস্ট অঙ্ক 4, যেটাও 5 দিয়ে বিভাজ্য নয়, তার মানে কি এটাও বাদ। এবার আমি এটা যোগ করি, এটা কাটতেছি কেন, উপরেরটা কাটবে, এটা যোগ করি, দেখেন 1 আর 9 কত 10, তার মানে এটা 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। ঠিক আছে, তার মানে এটা উত্তর। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই, এটা কি বুঝতে পেরেছেন? আবারও বলি, কারণ 2, 3, 4, 5, 6 এগুলা দিয়ে ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে, এদের যে কোনো একটি যোগ করলে। তো আমরা জানি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হলে কি হতে হয়, জোড় হতে হয়। এই যে কোনোটা যোগ করলে লাস্টে জোড় হয়ে যাচ্ছে। 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হলে সবগুলো অঙ্কের যোগফল কি হতে হবে, অঙ্কের যোগফল হতে হবে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে 3 দিয়ে হয়, 4 দিয়ে হলে লাস্ট দুটো অঙ্ক,
6 দিয়ে হলে 2 এবং 3 উভয় অঙ্ক দিয়েই নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো আমার 6 এগুলো তো দরকারই হচ্ছে না, কারণ আমার এখানে কি দিয়ে আছে, একটা শুভঙ্করের ফাঁকি যেটা বলা হয় এটা দেওয়া আছে, 5 তো দেওয়াই আছে। তার মানে আমি 5 দিয়ে সবাইকে ভাগ করব, লাস্ট অঙ্কটা যোগ করলাম, অঙ্ক হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ডান দেন, তারপরে আমরা পরেরটায় যাই। আমরা জাস্ট ট্রিক্স শিখছি আজকে। এখানে দেখেন দুইটি সংখ্যার সমষ্টি 70 হলে অন্তর্ফল 70 এবং অন্তর্ফল 10 হলে বড় সংখ্যাটি কত? দেখেন সমষ্টি কত 70 আর অন্তর্ফল কত 10। এখানে দেখেন আমরা এটা একটা একটা করে যোগ করি, বিয়োগ করি। 70 থেকে 35 বিয়োগ করলে থাকে 35, তার মানে একটা সংখ্যা 35 আর একটা সংখ্যা 35। 35 বিয়োগ করলে এদের বিয়োগফল 10 হচ্ছে না, তার মানে এটা বাদ। এটা বাদ, বাদ না বাদ না বাদ। আবার দেখেন 40 যদি বিয়োগ করি 70 থেকে, আর একটা কত হবে 30। আবার 30 আর 40 এর বিয়োগফল কত 10, মানে চোখ বুঝে বলে দেওয়া যায় এটা উত্তর। এখন তারপর আমরা টেস্ট করে আবার 45 থেকে যদি কত 70 বিয়োগ করি, তাহলে একটা থাকে কত 25, আর 45 বিয়োগ করলে বিয়োগফল 20, তার মানে এটা বাদ। এটাই উত্তর। এটা বুঝতে পেরেছেন কি? এটা বুঝতে পারলে আমার সাথে একটু একটু রেসপন্স করবেন। আবারও বলি, দেখেন দুইটা সংখ্যা মিলে 70, তাহলে যে কোনো একটা সংখ্যা বড় সংখ্যা ধরে নিলাম এটা 35, 70 বিয়োগ 35 করলে 35, তার মানে 35 আর 35 বিয়োগ করলে আবার এটা পাওয়া যাবে না। এটা 40 বিয়োগ করলে থাকে কত, এটার সাথে 30, মানে এটা বাকিটা হচ্ছে 30। বুঝতে পেরেছি মনে হয়। তারপর একটা দেখি আমরা। জাহাঙ্গীর আলম ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া, 21 ডান। জাহাঙ্গীর আলম অনেকেই, শামিমা আক্তার ডান। আমরা পরেরটা দেখি। আপনাদেরকে জানিয়ে রাখি, কালকে ক্লাস শেষেই আমি কালকের সমাধানটাও দেখাবো ইনশাল্লাহ। কালকে ক্লাস শেষ হওয়ার পরে আমাদেরকে প্রশ্নপত্র দিয়ে দিবেন, তাহলে আমি আপনাদের এই কালকের যে সমাধান, লাইভ সমাধান কালকে পরীক্ষার পরে দেখিয়ে দিব। ঠিক আছে? তো এই অঙ্কটা দেখেন, এ ধরনের অঙ্ক থাকলে আপনি যদি দুর্বল হয়ে থাকেন ঘাবড়ানোর দরকার নাই। এখানে বলতেছে দেখেন যে 6 ভাগ পি স্কয়ার মাইনাস পি ইকুয়াল টু 1, মানে এটা তো দেওয়াই আছে। দেওয়া থাকে না যখন অঙ্ক, তখন দেওয়া থেকে আমাদের অঙ্কের একটা কুলুতে যাইতে হয়, একটা নির্দিষ্ট একটা লেভেলে যাইতে হয়, যেই পয়েন্টে গেলে আমি এটা মান বের করতে পারবো। ওই লেভেল পর্যন্ত আমরা যাবো, বা ওই পয়েন্ট পর্যন্ত আমরা যাবো। যেমন দেখেন পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা লিখতে পারি পি দিয়ে গুণ করব, উভয় পক্ষকে পি দিয়ে গুণ করলে পি স্কয়ার মাইনাস 1, ও এটা 6, সরি উপরে দেওয়া 6, এটা 6। তাহলে পি স্কয়ার মাইনাস 6 ইকুয়াল টু পি। আবার এটাকে আমরা লিখতে পারি, দেখেন ওর পাশে পি যোগ, এর পাশে আসলে পি বিয়োগ হয়ে যাবে। পি স্কয়ার মাইনাস পি ইকুয়াল টু কত, শুধু 6 পাবো। তার মানে আমরা এটার পরিবর্তে কি লিখবো, 6 লিখবো। 6 থেকে 1 বিয়োগ করলে থাকে 5, অর্থাৎ উপরে থাকবে 6 আর নিচে থাকবে 5। এটা উত্তর। এটা মনে হয় বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবেন ডান। ঠিক আছে, আমরা পরেরটা দেখি। দ্রুত, আমাদের অনেক অঙ্ক আছে, সবগুলো শেষ করতে হবে। এইখানে আমরা তো সূত্র শিখিয়েছিলাম আপনাদেরকে, অনেক টাইপের সূত্র শিখিয়েছিলাম। এটা কিছুই না, এটা জাস্ট কি বলছে যে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ca, এটাই তো। হ্যাঁ, এখানে দেখেন এই টাইপের অঙ্কটা জাস্ট আমরা জানি কি, একটা আগে সূত্রটা লিখি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটার মান কত দেওয়া আছে, 15। তার মানে 15 স্কয়ার, 15 কত হবে তাহলে 200, সরাসরি লিখে দিলাম। আচ্ছা 15 স্কয়ারই লিখলাম, আপনাদের জন্য সুবিধা হবে। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান কত দেওয়া আছে, 83 প্লাস 2 কমন নেন, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। কমন নিলেন মানে কি, এখন এটা 225 থেকে এক লাইনে লিখে দিই, আমি জাস্ট এক লাইনে লিখলাম। 225 থেকে 83 বিয়োগ করলে কত পাবো, 225 থেকে 83 বিয়োগ করেন তো কত হবে, 225 বিয়োগ 83 সম্ভবত কত 142 না কত যেন হয়। আপনারা এটা আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে যে আমি যোগ বিয়োগ একটু কমা, কারণ যোগ বিয়োগ তো করা হয় না আপনাদের মতো। এখানে দেখেন তাহলে 225 বিয়োগ 83 সমান সমান ওপাশে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা সমান সমান হবে কত 100 সম্ভবত 42
ভাগ 2 ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CA, এটাকে ভাগ করলে সম্ভবত কত হয়, 7 আর 1 71, অর্থাৎ 71 সমান AB প্লাস BC প্লাস CA। আমরা যে এত কিছু করলাম না, এই অঙ্কটা অ্যাকচুয়ালি এত কিছু করারই দরকার নাই, আমরা মুখে মুখে করে ফেলতে পারি। এটা হচ্ছে 15 15 225, আর এটা কত 83, তার মানে এটা এখানে 83 বিয়োগ করব, বিয়োগ করার পরে এটাকে যেহেতু 2 সূত্র জানি আমরা, আমাদের সূত্র এটা মুখস্থ, আমরা জানি 2 * AB + BC + CA = A + B + C হোল স্কয়ার মাইনাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। এটা তো আমাদের সূত্র মুখস্থ, আমি জাস্ট দেখাইলাম। এটা ভাগ 2 সমান সমান 71, আমরা এভাবেও করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি। উৎপাদক তো আমরা জানি, উৎপাদকের ক্ষেত্রে আমরা কি করি, এটা গুণ করি, এটা কি করি, গুণ করি কিভাবে, যেমন দেখায়, একটু দেখাই নেই, আমরা দ্রুত করবো আর কি। এটা গুণ করি, গুণ করার পর উৎপাদকে বিশ্লেষণ করে এমন ভাবে 2 দিকে করবো যেন যোগ বিয়োগ করে এটা পাওয়া যায়। তার মানে এটা 7p স্কয়ার মাইনাস 7 আর 8, তাহলে 8p লিখবো প্লাস 7p লিখবো মাইনাস 8 লিখবো। এখান থেকে কি করব আমরা, p কমন নিলে আমরা পাবো 7p মাইনাস 8 প্লাস 1 কমন নিলে 7p মাইনাস 8, ঠিক আছে না? অর্থাৎ সমান সমান এখান থেকে পাবো আমরা 7p মাইনাস 8 ইন্টু p প্লাস 1। এটা হচ্ছে এটা উত্তর না? আমার মনে হয় এটা বোঝার কিছুই নাই, জাস্ট এটা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে এখানে এটা আবার ভাগশেষ উপপাদ্য দিয়ে আমরা করতে পারি, তবে এটা যেহেতু ছোট এই কারণে এটার ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করব না। যখন যেটা দরকার হবে তখন সেটা অ্যাপ্লাই করব। ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করলে আরো বেশি সময় নষ্ট হবে, এই কারণে কম সময় যেটা হবে সেটা করে ফেলবো। এখানে দেখেন একটা অঙ্ক দেওয়া আছে যে 2 the power x plus 2 = 16 হলে 5 to the power x minus 2 = কত। আমরা এই অঙ্কটা করি, আপনারা তো আছেন না, আছেন, বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু রেসপন্স করবেন মাঝে মাঝে। আমি যেহেতু দ্রুত অঙ্ক করতে চাচ্ছি এই কারণে আপনাদের অনেক মেসেজে আমি দেখতে পাচ্ছি না। জাহাঙ্গীর ভাই 142, হ্যাঁ ডান, ঠিক আছে, আপনি আমার সাথে আছেন। এটা সমান সমান আমরা লিখতে পারি, দেখেন 2 to the power x plus 2 = কত, 16 তো, তার মানে 2 এর উপরে x গুণ 2 দুগুণে কত, 2 দুগুণে 4, অথবা একবারে লিখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। 2 এর উপরে কত, 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 = 16 না? অর্থাৎ এটা সমান সমান আমরা লিখতে পারি কত, দ্যাট ইমপ্লাইজ টু দ্য পাওয়ার x আছে না, টু দ্য পাওয়ার x, তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি, আমরা এটাকে তার মানে 2 বাদ দিয়ে দিতে পারি আমরা ওখানে, বাদ দিলে টু দ্য পাওয়ার x = টু দ্য পাওয়ার কত পাবো আমরা, 2, অর্থাৎ x = পাবো কি 2। আমরা জানি, আমরা কি জানি, এখানে যে 16কে তো আমরা এভাবে লিখতে পারলাম, টু দ্য পাওয়ার 4 লিখতে পারলাম। আর আমরা জানি যদি যোগ আকারে থাকে তখন এটাকে কি আকারে লিখতে পারি, গুণ আকারে লিখতে পারি। 2 একসাথে 2টা হয়ে গেল আর x উপরে গেল, 2 উপরে আসছে, টু দ্য পাওয়ার x = কত পেলাম, 2। যদি বেস সমান হয়, আমরা জানি সূচকের ক্ষেত্রে বেস অর্থাৎ এই 2 আর 2 সমান হলে পাওয়ারগুলো পরস্পর সমান, x এর মান কত 2, তাহলে আমরা এখান থেকে মান বের করে দিই 5 to the power 2 minus 2 সমান সমান 5 to the power 0। আর আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার মান কত, 1 না? এটা বুঝতে পেরেছি নিশ্চয়? বুঝতে পারলে ডান দিয়ে দেন, ডান না? আমরা পরেরটা দেখি, পরেরটাই যাই। এখানে এই অঙ্কগুলা এখানে দেখেন, এখানে কি বলতেছে, এই জায়গাতে দেখেন কি কি দেওয়া আছে, জটিল সংখ্যা দেওয়া আছে, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এখানে অ্যানসেস্টর কি, অর্থাৎ পূর্বপুরুষটা কি, সবার উপরে হচ্ছে জটিল সংখ্যা। আমরা কি জানি, সবার উপরে জটিল সংখ্যা, তার নিচে বাস্তব সংখ্যা, তার নিচে আরো 2টা আছে কি, মূলদ আর অমূলদ। এই তো জানি নাকি, জানি না? আমরা জানি যে সকল বাস্তব সংখ্যাই কি জটিল সংখ্যা, সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা মিলে কি বাস্তব সংখ্যা। আর মূলদ সংখ্যাটা কি, মূলদ সংখ্যা হচ্ছে, কারণ আমি তো অঙ্ক করাচ্ছি যেন আপনি অন্য অঙ্ক পারেন, এই কারণে বললাম এই কথাগুলো, নাহলে বলতাম না। এখানে বলতে 3√2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা না, 3√2 মূলদ সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে সেটা অমূলদ সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে সেটা অমূলদই থাকে। কারণ আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল সবগুলাই হচ্ছে কি অমূলদ না, এবং যে সংখ্যা পূর্ণবর্গ না তার বর্গমূল কি অমূলদ কি সংখ্যা না? তাহলে 3√2 হচ্ছে অমূলদ সংখ্যা। 3√2 কি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ
পি বাই কিউ মানে কি দুইটি পূর্ণবর্গ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেখানে অবশ্যই ভগ্নাংশের হর 0 হতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি। এখানে দেখেন এই সূত্রটা, এখানে আমরা একটু সময় নিব, আপনাদেরকে বলে নিই এই জায়গাটাতে আমরা আজকে একটু সময় নিব। এটা ধারার অঙ্ক, তো ধারার অঙ্ক যদি আসে আমি চাই যেন ধারার অঙ্ক আপনি পারেন। কি বললাম আমি, বললাম বলেন তো, যদি ধারার কোনো অঙ্ক আসে সমান্তর ধারা থেকে যদি এসে থাকে তাহলে আপনি যেন পারেন, এই কারণে আমি এখানে জাস্ট একটু সময় নিব। সমান্তর ধারার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা থেকে যে কোনো পদ থেকে যদি আগের পদ বিয়োগ করি তবে তাদের সকল পদের অন্তর কি হতে হবে, সমান হতে হবে। অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে সেক্ষেত্রে কত হবে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2। এটা সমান্তর ধারা। সমান্তর ধারা বলছে n সংখ্যক পদের সমষ্টি এখানে কত, n সংখ্যক পদের সমষ্টি এখানে তো সূত্র যাই হোক না কেন এখানে উত্তর হচ্ছে n স্কয়ার। n স্কয়ার কিভাবে হয় আমরা একটু জাস্ট দেখে নিই, একটু এখানে মনোযোগ দিবেন, গুরুত্বপূর্ণ একটা টপিক আসছে। এখানে আমরা সূত্র কি জানি, ধারার সূত্র হচ্ছে n/2 × 2a + n-1 × d, তাই না? n/2 গতদিন করাইছিলাম, অথবা n/2 × a + l যদি শেষ পদ দেওয়া থাকে আর প্রথম পদ দেওয়া থাকে তখন n/2 × a + l, আর যদি সাধারণ অন্তর্তন্ত্র সবকিছু থাকে প্রথম পদ বা যে কোনো কিছু দেওয়া থাকে তখন সেক্ষেত্রে আমরা করি কি n/2 × 2a + n-1 × d। এই যে এটা সমান্তর ধারা সূত্র, যে লিখি n/2 × 2a + n-1 × d, এটা একটা। ব্রডকাস্ট মনে হয় পজ হয়ে গেছিল সম্ভবত, এখন মনে হয় সম্ভবত শুনতে পাচ্ছেন। কোনোভাবে ব্রডকাস্টটা পজ হয়ে গেছিল, আমি দেখতেছি, একটু একটু লাইনে থাকবেন, আমি একটু নন ডিস্টার্ব মোডে দিয়ে রাখি, ঝামেলা করছে না হলে। ফ্লাইট মোডে রেখে দিলাম, একটু প্লিজ লাইনে থাকবেন, এখানে ঝামেলা করতেছে আর কি। হ্যাঁ, ফোন টোন আসতেছে, তো আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? লাইভটা একটু সম্ভবত সমস্যা হয়েছিল না, দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান তো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কি আপনারা? তাহলে আমি যেটা বলছিলাম শুনতে পাচ্ছেন কি একটু কমেন্ট করবেন তো। হ্যাঁ, থ্যাংক ইউ, আছি তাহলে, ঠিক আছে। এটা 4তম পদ। 4তম পদ ইকুয়াল টু দেখেন প্রথম পদ কি, 4তম পদ ইকুয়াল টু তাহলে 1 + n মানে কত 4, ঠিক আছে 4 ধরলাম, 4 - 1 আর সাধারণ অন্তর কত 2। তাহলে এখানে দেখেন 1 + 4 থেকে 1 বাদ দিলে 3, 3 গুণ 2 সমান সমান 1 + 6 সমান সমান 7। তার মানে আমার এই সূত্রটা ঠিক আছে, a + n-1 × d। তার মানে আমি দেখেন 4 নম্বর পদ কত পাইছি 7, ছিল না ছিল। তাহলে n তম পদ হচ্ছে a + n-1 × d, আর সূত্র হচ্ছে n/2 × 2a + n-1 × d। এইভাবে যখন বিজোড় সংখ্যার সূত্র বের করতে চাই তখন আমার ক্ষেত্রে কি হয়, তখন এইটা আসে। আমি আরো সহজ করে দিই আপনাকে, দেখেন এটা এইখানে, আচ্ছা এটা ওইদিকে দিই, এটা এখানে থাক, এখানে আরেকটু সহজ করে দিই আপনাকে। এখানে দেখেন লেখা আছে কি 1 + 3 + 5 + 7 + 9 + 11, এভাবে চলতে থাকবে তো নাকি? এখন এখানে আমি বর্গ করি, দেখেন যদি বর্গ করি, যখন n এর মান 1, n এর মান আমি ধরে নিলাম, n এর মান কত 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। n এর মান যদি 1 থাকে, n = 1 বসাইলাম, n = 1 বসাইলাম, তাহলে 1 এর উপর স্কয়ার = কত 1। n এর মান কত বসাবো, n এর মান যদি 2 বসাই, n এর মান যদি 2 বসাই তার মানে 2 এর উপর স্কয়ার = 2 × 2 = 4। n এর মান যদি মনে করেন 3 বসান, আর বসাইলাম না, 3 এর উপর স্কয়ার 3 × 3 = 9। তাহলে এখানে দেখেন n এর মান যখন 1, যোগফল কত 1, n এর মান যখন 2, এই দুটো যোগ করেন সমান সমান কত, 3 আর 1 কত হচ্ছে, এটা যোগ করেন, এখানে প্রথমে এটা কত হচ্ছে 1 হচ্ছে, আমি অন্য কালি দিয়ে দেখাই, এখানে 1 পাইলাম। n এর মান যখন 2, পদ সংখ্যা কয়টা 2টা, তার মানে এখানে 2টা যখন হয়
তার মানে হচ্ছে কত 1 যোগ 3 ইকুয়াল টু কত 4। এইটা আর এটা মিলতেছে না। n এর মান যদি 3 হয় 3 তিরিক্ষে 9, 3 বসায় 1 যোগ 3 যোগ কত 5 সমান সমান 4 আর 3 কত 7, 7 ভুল বলে ফেলেছি সরি, 3 আর 1 4, 4 আর 5 9। তাহলে দেখেন আমার এই সূত্রটা এখানে ঠিক আছে না। আবার আমি যদি n/2 এভাবে লিখতাম, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d লিখতাম, সেক্ষেত্রেও সূত্র একই হইতো। দেখেন n/2 মানে n এর মান কত, n এর মান তো nই আছে, n দিলাম, তাহলে n/2 প্রথম পদ কত 1, তার মানে 2 কে 2 যোগ n এর মান তো nই আছে বিয়োগ 1 ইন্টু কত d, d এর পার্থক্য কত 2 না। এইভাবে যদি আমি এটাকে আবার ক্যালকুলেশন করি, দেখেন এই 2 এখান থেকে কমন নেন, এখানেও 2 আছে এখানেও 2 আছে, 2 কমন নেওয়া যাবে না যাবে না, বলেন যাবে কি যাবে না, যাবে না। কমন নিয়ে এই 2 কেটে দিলাম, তার মানে এখানে দেখেন এখানে যদি আমি কমন নিই, তার মানে এই 2 সব কেটে গেল, n দিয়ে গুণ করেন, তাহলে n প্লাস n স্কোয়ার মাইনাস n কেটে গেল, থাকলো n স্কোয়ার। তাহলে এইটার সূত্র হচ্ছে n স্কোয়ার। এইটা গেলে তো এবার আমি যদি এই টাইপের অঙ্ক আসে আপনার এখানে, দেখেন এইটা যদি এভাবে না থাকতো এভাবে থাকতো, তাহলে কি করতেন, এইভাবে যদি হয় তাহলে সোজা বুদ্ধি 2 এখানে কমন নেন, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট 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 এভাবে চলতে থাকবে তো নাকি। এইটার সমান সমান হবে তখন কি, 2 তো আছেই, 2 কমন থাকলো, এইটার সূত্র আমরা জানি। এইটা কিভাবে আসে, এটা হচ্ছে কি যে n আর n+1, অর্থাৎ n এর মান যদি 4 হয় তাহলে 4 আর n+1 4 আর 5, অর্থাৎ 4 গুণ 5/2, এটা কেটে গেলে কত কত হলো 2, 5 দুগুণে 10, 4 পর্যন্ত যোগ করেন, 4 আর 3 কত 7, 7 আর 2 9, 9 আর 1 10, অর্থাৎ এর সূত্রটা আমরা এভাবে পাইতাম 2 ইন্টু এটা 2 ইন্টু n ইন্টু n+1 ডিভাইডেড বাই কত 2 এটা। আর যদি যখন ঘন করব, ঘন করলে যখন আমরা ঘন করি তখন পাই সূত্র এটা n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। সময় যেহেতু কম আমি ডিটেলস দেখাইতে পাচ্ছি না, যেদিন সময় পাবো ধারার অঙ্ক, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারার ডিটেলস দেখাবো আর কি। অ্যাকচুয়ালি এগুলো মনে না রেখেও মনে রাখা যায়। n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটা হচ্ছে ঘনের সূত্র। এটা কিসের সূত্র, ঘন। তার মানে যদি এমন থাকতো, এটা হচ্ছে এরকম সূত্র, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব হবে। হ্যাঁ, আর এখানে যদি বর্গ হইতো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তখন সূত্র হতো এটা। হ্যাঁ, এটা হচ্ছে বর্গের সূত্র, এটা ঘনের সূত্র। ঘনের সূত্র কিছুই না, যোগফলকে বর্গ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে সূত্র। কি করব তাহলে, স্বাভাবিক সংখ্যার যোগফলকে বর্গ করব। কি করব, যোগফলকে বর্গ, যোগফলকে দেখেন বর্গ করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে বর্গের সূত্র, সরি ঘনের সূত্র। আর এটা বর্গ, n ইন্টু n+1 2n+1 ডিভাইডেড বাই 2। আগের টুকু তো আছেই, এটুকু তো আছেই, শুধুমাত্র এইটুকু যোগ করে দিয়েছি। ঠিক আছে, আমরা এটা অনেক সময় নিয়ে নিয়েছিলাম, এবার আমরা সময় কম নিব। আপনারা কি বুঝতে পেরেছেন এই অঙ্কটা, আগেরটা বুঝতে পেরেছেন না? এটা দেখেন কি বলছে, এটা বলছে যে 6a স্কয়ার প্লাস a মাইনাস 15 এর একটি উৎপাদক নিচের কোনটি। উৎপাদক তো আমরা এর আগেও করে আসলাম, আবার একটু জাস্ট সংক্ষেপে দ্রুত করব, সময় নিব না। 6a স্কয়ার, একটু আপনারা তো আছেন না, ক্লাস ভালো লাগছে, ক্লাস ভালো লাগলে সঙ্গে থাকবেন, আশা করি যে নিত্য নতুন কিছু শিখতে পারবেন, আর দিন যত যাবে তত ভালো কিছু শিখবেন ইনশাল্লাহ। আর ঘটনাটা দিয়ে নিই, কালকে অবশ্যই কালকের পরীক্ষার পরে যদি সুস্থ থাকি বেঁচে থাকি, কালকের পরীক্ষার পরে আমি লাইভটি নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ লাইভ ক্লাসটি কালকে নিব ইনশাল্লাহ। এটার উৎপাদক দেখেন 6a স্কয়ার প্লাস a মাইনাস 15, এটা সমান সমান আমি কি পাবো, এই দুটো গুণ করতে হবে, 15 গুণ কত 6, 6 15 90, তার মানে 10 আর 9 গুণ করলে কত 90, অর্থাৎ 6a স্কয়ার প্লাস কত
প্লাস 10a মাইনাস 9a মাইনাস 15 না। এখানে আমি কত কমন নিতে পারি? 2 না, 2a কমন নিলে 3a, এতে কমন টমন এই বিষয়গুলো আমরা আগে বলেছি, এই কারণে এত ডিটেলস আলোচনা করার প্রশ্নই আসে না। 3a প্লাস কত 5 না, তারপরে কত এখান থেকে কমন নেওয়া যাবে? মাইনাস 3 কমন নেওয়া যাবে। 3 কমন নিলে কত পাওয়া যাবে? 3a মাইনাস মাইনাস কমন নিলে এটা কি হয়ে গেল? প্লাস। অর্থাৎ এটা পাবো আমরা 3a প্লাস 5 ইন্টু 2a মাইনাস 3। সম্ভবত এটাই না? এখানে বলছে এত একটি উৎপাদক, তাহলে কোনটা হবে? 2a মাইনাস 3। এটা মনে হয় বুঝতে পেরেছি। এটা বুঝতে যেহেতু পেরে গেছি, ও ক্যামেরা জুম করতে হবে না, ক্যামেরা জুম করতে হবে। জুম তো আর হচ্ছে না, এক্সট্রিমলি খুবই তো বিরক্তিকর অবস্থা। একটু লাইনে থাকবেন, দেখে আমি একটু জুম করার চেষ্টা করি, নাকি লাইভ কেটে দিয়ে এবার নতুন করে লাইভে যাব। আপনারা বলেন তো, জুম হচ্ছে না ক্যামেরা মাঝপথের কারণে? একটু কমেন্ট করে জানাবেন যে লাইভ কেটে দিয়ে নতুন করে লাইভে আসবো, নাকি জুম হচ্ছে না যে। এভাবে থাক আপাতত। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যে জুম যেহেতু দেখা যাচ্ছে না, জুম হচ্ছে না ক্যামেরা, লাইভের একটু সমস্যা হয়েছিল মাঝখানে, এই কারণে। তো কি নতুন করে কি লাইভে যাব, নাকি এভাবে থাকলে আপনারা বুঝতে পারবেন ক্লাস? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা কি বলছেন? আপনাদের একটু মতামত চাই আর কি। আমরা দ্রুত করবো, যেটাই করবো। লাইভের মাঝখানে চলে গেছে, সমস্যা হয়েছিল, এই কারণে জুম হয় না। কি করা যায়? কিছু বোঝা যায়নি, শুধু শর্ট মেথড দেন। শামীম আক্তার, এক্সট্রিমলি সরি, আজকে আমরা শর্ট মেথডেই কাজ করব আর কি। আপনারা কি বলছেন এখন? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবেই দেখায় আপাতত। দেখেন তো আমাকে দেখা যাচ্ছে কি? খুব কাছাকাছি হয়ে গেলাম তো? কোনো সমস্যা হচ্ছে কি? একটু একটু কমেন্ট করে জানান তো। বিউটি আক্তার, দেখা যাচ্ছে? ক্লাস যদি ওকে হয় তাহলে সমস্যা নাই, আমি কন্টিনিউ করব, আর না হলে কেটে দিয়ে আবার লাইভে আসবো। আপনারা বলেন। ওকে, আচ্ছা যাই হোক, যদি কোনো সমস্যা হয় একটু জানান, অন্যভাবে করি আর কি। এখানে দেখেন, এখানে কি বলতেছে যে চতুর্ভুজের কেবলমাত্র 2টি বাহু সমান্তরাল তাকে কি বলে? এই চতুর্ভুজ তো বিভিন্ন টাইপের চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক। জাস্ট এখানে দেখায় আপনাকে। শামীম রেজা ভাই, ওকে ঠিক আছে, সমস্যা নাই, তাহলে এভাবে চালিয়ে যাই। যে চতুর্ভুজের কেবলমাত্র 2টি বাহু সমান্তরাল তাকে কি বলা হয়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র এক জোড়া বাহু সমান্তরাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, আর রম্বসের ক্ষেত্রে সব বাহু সমান এবং বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং একটা কোণ এক সমকোণ, অর্থাৎ একটা কোণ এক সমকোণ মানে সবগুলা কোণই সমকোণ। আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, হ্যাঁ, এবং বিপরীত কোণদ্বয় সমান। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটা হচ্ছে ট্রাপিজিয়াম। হ্যাঁ, তারপর একটা দেখি আমরা, এটা শেষ।